দুর্নীতির দায়ে পার্লামেন্টে ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। বিরোধী দলীয় নেতাকর্মীদের উল্লাস। মিয়ানমারে জাতিগত সংঘাত বন্ধে আলোচনা আয়োজনের আহ্বান ইন্দোনেশিয়ার। সূচিকে সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য পরিদর্শনের পরামর্শ জাতিসংঘের। পূর্ব আলেপ্পোয় অভিযান স্থগিত রাখার ঘোষণা রাশিয়ার। সংকট সমাধানে রুশ মার্কিন আলোচনা অব্যাহত। সিরিয়ায় আরও ৩০০ সেনা মোতায়েনের ঘোষণা তুরস্কের। এবং পরবর্তী মার্কিন প্রশাসনে যুক্ত হল আরও ২ বিতর্কিত নাম। শ্রমিক স্বার্থবিরোধী পুজডারকে শ্রমমন্ত্রী ও স্কট পুইটকে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসাবে মনোনয়ন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দুর্নীতির দায়ে পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। শুক্রবার জাতীয় পরিষদে 2/3 বেশি পার্লামেন্ট সদস্য পার্কের অভিশংসনের পক্ষে রায় দেন। তবে তাকে ক্ষমতাচ্যুত করার পুরো প্রক্রিয়ায় অন্তত 6 মাস সময় লাগবে বলে জানা গেছে। এদিকে পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের অভিশংসন প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে অংশ নেন পার্লামেন্ট সদস্যরা। 300 পার্লামেন্ট সদস্যের মধ্যে পার্কের বিরুদ্ধে 234 জন এবং তার পক্ষে ভোট দেন 56 জন। প্রয়োজনীয় 2/3 বেশি সমর্থন পেয়ে পার্ক অভিশংসিত হলেও সাংবিধানিক আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আর এতে প্রায় 6 মাস সময় লাগতে পারে। সাংবিধানিক আদালত এই ভোটাভুটিকে বৈধ বলে রায় দিলে নতুন নির্বাচন হবে, আর তার পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী হাওয়াং কিও অন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। শুক্রবার পার্লামেন্টের ভেতরে পার্কের অভিশংসনের বিষয়ে ভোটাভুটি চলাকালে বাইরে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। আমরা চাই শিগগিরই পার্ক গিউন হাইকে ক্ষমতাচ্যুত করা হোক। এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। পার্কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি তার ঘনিষ্ঠজনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। পার্কের বন্ধু চই সুন সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে বেশ কিছু প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে কয়েক কোটি ডলার হাতিয়ে নেয়। এর মধ্যে স্যামসাং ও হুন্ডাইয়ের মতো কোম্পানিও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পার্কের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় প্রেসিডেন্ট পার্ক ক্ষমা চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে স্বাধীন তদন্তকে স্বাগত জানালেও থামেনি বিক্ষোভ, বরং আরও জোরদার হয় তাকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া। শিরিন আক্তার, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে জাতিগত সংঘাত বন্ধে আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো রোহিঙ্গা মুসলমানদের অধিকার নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গত অক্টোবরে রাখাইনে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযান জোরদার করে দেশটির সেনাবাহিনী। এই ঘটনায় ছড়িয়ে পড়া সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় 30,000-এরও বেশি মানুষ। এই অবস্থায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে সংঘাতপূর্ণ রাখাইন অঞ্চলে পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির এক বিবৃতিতে ওই অঞ্চলে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মিয়ানমারের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে এ মাসে অন্তত 11 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, নভেম্বর থেকে চলা সংঘর্ষে শান প্রদেশের কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অনেকে সীমান্ত পার হয়ে চীনেও পাড়ি জমাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশটিতে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সংবাদ মাধ্যম আরও জানায়, 2 ডিসেম্বর বিদ্রোহীদের হাতে 9 পুলিশ সদস্য নিহত হন। ওই সময় সংঘর্ষে 2 জন বিদ্রোহীও নিহত হন। এক জরিপে দেখা গেছে, মিয়ানমারের সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 30 সেনা সদস্য, পুলিশ, সরকারপন্থী মিলিশিয়া ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য পূর্ব আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এদিকে আলেপ্পোর চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরই মধ্যেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে ৩০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে তুরস্ক। গেল ২৪ ঘন্টায় পূর্ব আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮,৫০০ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেনা অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর সেখানকার সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন বলে জানান তিনি। সের্গেই ল্যাভরভ বলেন, শনিবার জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা আলেপ্পোর বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। আমি আপনাদের বলতে চাই, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পূর্ব আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী অভিযান স্থগিত রেখেছে। সেখানকার বেসামরিক নাগরিক সরে যাওয়ার পর বড় পরিসরে অভিযান চালানো হবে। তবে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, আসাদ বাহিনী অভিযান স্থগিত করেনি, বরং সেনা অভিযান কিছুটা শিথিল রেখেছে। এদিকে আলেপ্পোয় যুদ্ধবিরতির বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, আলেপ্পোর সাম্প্রতিক পরিস্থিতির উপর ভিত্তি করে যুদ্ধবিরতির জন্য করণীয় ঠিক করতে মস্কোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আমরা পরবর্তী করণীয় ঠিক করছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আলেপ্পোর বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলেপ্পোতে মানবিক সহায়তার জন্য যুদ্ধবিরতি প্রয়োজন। এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে তারা দুজন রাজি হয়েছেন। আলেপ্পোর শান্তি প্রতিষ্ঠায় যখন এমন অগ্রগতি, তখন আগুনে ঘি ঢালল তুরস্ক। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ৩০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি। সামরিক সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সাথে আইএস বিরোধী অভিযানে অংশ নেবে। তবে সিরিয়ার কোন এলাকায় তুর্কি সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। সিরিয়ায় কুর্দি বাহিনী আসাদ সরকারের পক্ষে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট অফিসের এক মুখপাত্র। অন্যদিকে সিরিয়া যুদ্ধে করণীয় ঠিক করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক রাষ্ট্রদূত স্টাফান ডি মিস্তুরা। মূলত যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন সিরিয়ার বিষয়ে কি করণীয় ঠিক করবেন সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলেও জানান তিনি। পূর্ব আলেপ্পোর সাকুরা জেলার কয়েকটি গ্রাম থেকে বিদ্রোহীরা পালিয়ে যাওয়ার পর বাড়িঘরে ফিরতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। বৃহস্পতিবার সরকারি বাহিনীর অভিযানের মুখে ওই এলাকা থেকে পালিয়ে যায় বিদ্রোহীরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গেল 2 বছরে মার্কিন জোটের বিমান হামলায় ইরাক ও সিরিয়ায় অন্তত 50,000 আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। বৃহস্পতিবার ওই সামরিক কর্মকর্তা জানান, বিমান হামলার ছবি ও স্থানীয় সেনাবাহিনীর দেয়া তথ্যের উপর ভিত্তি করে এই হিসেব করা হয়েছে। গেল আগস্টে মার্কিন সামরিক বাহিনীর আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের হামলায় অন্তত 45,000 আইএস সদস্য নিহত হয়েছিল বলে জানিয়েছিলেন। চলতি বছর জঙ্গি গোষ্ঠী আইএস এর দখলে থাকা মসুল শহর পুনর্দখলে ইরাকি যৌথ বাহিনীর সঙ্গে বিমান হামলা জোরদার করা হয়েছে। এছাড়া 2014 সাল থেকে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের নামে বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, মসুল শহর পুনর্দখলে আরো অগ্রগতির দাবি ইরাকি যৌথ বাহিনীর। সিরিয়ার সীমান্তবর্তী শহরগুলোতে অভিযান জোরদারের তাগিদ মার্কিন জোটের। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সুইফটের প্রকৌশলীরা ও ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকও এ ঘটনার জন্য দায়ী। সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন কথা জানান। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভেতরের একটি চক্র সহায়তা করেছে বলে নিশ্চিত করেছেন সিআইডির তদন্ত দলের প্রধান অতিরিক্ত ডিআইজি শাহ আলম। তবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত চুরির দায় কার তা নির্ধারণ করা কঠিন বলে মত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি যাওয়া এবং উদ্ধারের বিষয়ে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। চলতি বছর 15 মার্চ সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির চূড়ান্ত প্রতিবেদন 30 মে অর্থমন্ত্রীর কাছে জমা দেয়। তবে তা প্রকাশ করা হয়নি, ফলে পুরো বিষয়টি রয়ে গেছে ধোঁয়াশার মধ্যে। তবে এবার ওই রিপোর্টের বিষয়ে কথা বলেন কমিটির প্রধান ডক্টর ফরাস উদ্দিন। উপরের লেভেল কারোর কোনো প্রমাণ পাই নাই, আর মূল দায়ী হলো সুইফটের যারা ইঞ্জিনিয়ার আর প্রতিনিধি হয়ে আসছিল, আর ওইদিকে আরসিবিসি।
আর বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 জন লোক অদক্ষতার কারণে, গাফিলতির কারণে এটাতে সাহায্য করে থাকতে পারে অজান্তে। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও ফিলিপিন্সেও তদন্ত করতে গিয়েছিল গোয়েন্দা সংস্থা সিআইডি। তাদের তদন্ত অব্যাহত রয়েছে। ডক্টর ফরাসউদ্দিনের বক্তব্যের পর দেশি বিদেশি ব্যক্তি জড়িতর বিষয়ে জানান সিআইডির অতিরিক্ত মহাপরিচালক। এই ব্যাংকের ভেতরে কিছু মানুষ যারা বিষয়টা ভালো জানেন, বোঝেন, এমন কিছু লোকের কাজের সুপরিকল্পিত কাজের ধারাবাহিকতাই এই সিস্টেমটাকে ঝুঁকিপূর্ণ করা সম্ভব হয়েছে এবং হ্যাকারদের পক্ষে হ্যাকিং করা সম্ভব হয়েছে। একটা বেশ সংখ্যাটা খুব মোটামুটি আছে, ভালোই। আমি ঠিক তদন্তের সাথে এই মতো বলতে চাচ্ছি না, তবে দেশি এবং বিদেশি লোক মিলিয়ে সংখ্যাটা কম না। এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখন পর্যন্ত আমরা আটক করিনি। এদিকে নভেম্বরে ফিলিপিন্স $1.5 কোটি ফেরত দেওয়ার পরও এখনো প্রায় $6.5 কোটি ফেরত পাওয়া যায়নি। তাই বাকি অর্থ উদ্ধারে সব রকম পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট প্রণীত হয়েছে, কিন্তু সরকার এখন একটা ক্যাম্পেইন করছে যেটাতে মনে হচ্ছে বাইরের দায় বেশি এবং বাইরের এই দায়টার কারণে বাইরের লোককেই বা বাইরের দোষী লোকদেরকেই টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু এই অগ্রসর হওয়ার আগে আমাদের পরিষ্কার করতে হবে যে আমাদের সাইডে কোনো ত্রুটি ছিল না। যদি ত্রুটি থেকেও থাকে, সেই ত্রুটিগুলি ছিল আনইনটেন্ডেড মিস্টেক, সেটা প্রমাণ করতে হবে। সুতরাং এই দিকে একদিকে নিজেকে ক্লিয়ার করতে হবে, অন্যদিকে অপরের দায়টাকে চিহ্নিত করে সেখানে অ্যাগ্রেসিভ ফাইট দিতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10.10 লাখ চুরি হয়ে যায়, যা ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্কে গচ্ছিত ছিল। এর মধ্যে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBCর মাধ্যমে $8.10 লাখ চলে যায় ফিলিপিন্সে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। মিশরের কায়রোয় বোমা বিস্ফোরণে 6 পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকির কাছে ময়লার ঝুড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 6 পুলিশ সদস্য নিহত হয়। এতে আহত হয় আরো 4 জন। হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও একে জঙ্গি হামলা বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে 2013 সালে মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের খবর মিথ্যে উল্লেখ করে তা গণমাধ্যম ও রাজনীতিকদের প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছে সরকারি বাহিনী। বুধবার আল কাইম শহরে তারা জঙ্গিদের দুটি অবস্থানে হামলা চালিয়েছে বলে জানানো হয়। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ মসুল শহর পুনর্দখল অভিযানে উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে আরও অগ্রগতির কথা জানিয়েছে ইরাকের যৌথ বাহিনী। তবে জঙ্গিদের পুরোপুরি দমন করতে সিরিয়ার সীমান্তবর্তী শহরগুলোতে প্রতিরোধ জোরদারের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। মসুলের পূর্বাঞ্চলীয় আল জুহাওর শহরের এই স্কুল ভবনে স্থানীয় বাসিন্দাদের বৃহস্পতিবার থেকে ত্রাণ দেওয়া শুরু করে জাতিসংঘের স্বেচ্ছাসেবকরা। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ থাকা এই শহরে ত্রাণ পৌঁছানোয় হাজারো মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তা কর্মীরা। এখানকার অন্তত 45,000 মানুষের কাছে ত্রাণ পৌঁছতে হবে। একসঙ্গে এত মানুষকে সামাল দেয়া আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রচুর ত্রাণ থাকলেও অব্যবস্থাপনার কারণে তা সবার হাতে পৌঁছাচ্ছে না। অনেকে একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকের এক টুকরো রুটিও জোটেনি। শিশু, নারী আর বয়স্করাই বঞ্চিত থাকছে। কৌশলগত গুরুত্বপূর্ণ মসুল শহর পুনর্দখল অভিযানে আরও অগ্রগতির কথা জানিয়েছে ইরাকের যৌথ বাহিনী। এরই মধ্যে পূর্বাঞ্চলীয় আল কুদস ও কোকাজালি জেলা, পশ্চিমে টাইগ্রিস নদী সংলগ্ন তাল আফার শহর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে দুপক্ষের তুমুল লড়াই অব্যাহত রয়েছে। বর্তমানে দক্ষিণাংশের কানুস সহ কয়েকটি গ্রাম নিজেদের দখলে নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। স্থানীয় নৃগোষ্ঠীর পাশাপাশি যুদ্ধে অংশ নিয়েছে লায়ন অব দ্য টাইগ্রিসের এক নারী যোদ্ধাও। আমার ভাইদের সঙ্গে আমিও আইএসের শেকড় সহ উপড়ে ফেলবো। আমি চাই না আমার 5 সন্তান জঙ্গির রাজত্বে বেড়ে উঠুক। নারী পুরুষের ব্যবধান ভুলে সমান মর্যাদা নিয়ে লড়ে যাচ্ছি। জঙ্গিরা আমাদের দমন করতে বিভিন্ন স্থানে বোমা পুঁতে রেখেছে। দেশের জন্য জান পরোয়া করি না। তবে মসুল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে আরো 2 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর প্রধান। এই অবস্থায় লড়াই জোরদার করতে অভিযানের কৌশল পরিবর্তনের পাশাপাশি সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে তা ছড়িয়ে দেওয়ার প্রতিও জোর দেন তিনি। শুধু মসুল পুনর্দখল করলেই চলবে না, জঙ্গিদের সমূলে উৎপাটন করতে হলে সীমান্তে আরো বড় ধরনের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আল কায়দাকে পুরোপুরি দমন করা হয়নি বলেই আইএস এর জন্ম হয়েছে। আমরা আইএস থেকে আর কোনো জঙ্গি গোষ্ঠীর উত্থান হতে দেব না। এদিকে সিরিয়ার সীমান্ত
সীমান্ত সংলগ্ন আল কাইম শহরে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা অস্বীকার করেছে ইরাকি বাহিনী। আইএসের বিদেশি সদস্যদের দুটি অবস্থানে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে যৌথ বাহিনীর প্রধান বলেন, এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। এছাড়া আইএস তাদের নিজস্ব গণমাধ্যম আমাকে দুটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করে মসুলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আল বাকের শহরের আল সালাম হাসপাতাল এবং সুমার ও ওয়াহদা জেলায় তাদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 সরকারি সেনা নিহত হয়েছে, যদিও সরকারি বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পরবর্তী মার্কিন মন্ত্রিসভায় শ্রমমন্ত্রী হিসেবে শ্রমিক স্বার্থ বিরোধী অ্যান্ড্রু পুজডারকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তার অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে পুজডারকে পরিবেশ বান্ধব উল্লেখ করা হয়। সেই সঙ্গে শ্রমিকদের হয়ে তার লড়াই করার নজির রয়েছে বলেও জানানো হয়। তবে বিবিসি জানিয়েছে পুজডার প্রায়ই দাবি করে থাকেন ন্যূনতম জরুরির হার বেশি হলে চাকরির বাজার নষ্ট করবে। এদিকে পরবর্তী মার্কিন প্রশাসনের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল স্কট প্রুইটকে মনোনীত করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রেসিডেন্ট ওবামার গৃহীত নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত প্রুইট জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে থাকা 48 বছর বয়সী প্রুইট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বিরোধী নীতিমালারও ঘোর সমালোচক। Our next guest has sued the EPA multiple times, just like Scott Pruitt has sued. Trump has also chosen Iowa. পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নীতি ও সম্ভাব্য হুমকি মাথায় রেখে চীন সরকারকে আরও পরমাণু অস্ত্র তৈরির পরামর্শ দিয়েছে দেশটির গণমাধ্যম। বৃহস্পতিবার চীনা পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, চীনের সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি আরও বেশি পরিমাণে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল DF-41 প্রস্তুত রাখা উচিত। চীনের স্বার্থ রক্ষা ও বেইজিংকে ট্রাম্পের কোণঠাসা করার প্রচেষ্টা রুখে দিতে চীন সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়। গ্লোবাল টাইমস চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম না হলেও ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প চীনকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে উল্লেখ করেন। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের প্রসঙ্গ টেনে 2017 সালে চীনের সামরিক বাজেট বাড়ানোর পরামর্শ দেয় পত্রিকাটি। প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই বৈঠক হয় বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। এর আগে কার্টার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রে ভারতের প্রতিরক্ষার অন্যতম অংশীদার বলে উল্লেখ করেন কার্টার। অন্যদিকে পারিকর বলেন, সামরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারত আরও বেশি মনোযোগী হবে। চলতি বছর ভারতের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। সেই চুক্তি অনুযায়ী ভারতের স্থল, নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, সৌদি আরবে তিরস্কারের পর পুরস্কার আর উপহারের বন্যায় আপ্লুত প্রবাসী বাংলাদেশি নজরুল ইসলাম জানালেন স্বপ্ন পূরণের কথা। ভারতের কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 40 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার কাশ্মীরের আর-ওয়ানি এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা আরো বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের চেষ্টা করায় তারা চড়াও হতে বাধ্য হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আর-ওয়ানি এলাকার মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। চলতি বছর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশ অভিযোগ করে, বৃহস্পতিবার পশ্চিম তীরের জংশনে একটি বাস স্টেশনে ইসরায়েলি সেনা সদস্যের ওপর ছুরিকাঘাতের চেষ্টা করলে 18 বছর বয়সী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তরুণের নিহতের ঘটনা নিশ্চিত করলেও তার পরিচয় সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছে। গেল অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে
30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে একই দিন অবরুদ্ধ গাজায় একটি সুড়ঙ্গ ধসে 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো 3 জন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পাকিস্তানের অ্যাবোটাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় 47 আরোহীর মরদেহ বৃহস্পতিবার সেনা হেলিকপ্টারের মাধ্যমে রাজধানী ইসলামাবাদে পাঠানো হয়েছে। প্রিয়জনের লাশ গ্রহণ করতে সকাল থেকেই ইসলামাবাদ হাসপাতালের মর্গের কাছে ভিড় করেন স্বজনরা। অধিকাংশ মরদেহ পুড়ে যাওয়ায় কেউই লাশ শনাক্ত করতে না পারায় কান্নায় ভেঙে পড়েন। এক্ষেত্রে বায়োমেট্রিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত হতে অন্তত 7 দিন সময় লাগবে বলে জানান কর্তৃপক্ষ। এজন্য তারা নিহতের নিকটাত্মীয়দের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সাদ্দা বাতলনি গ্রামের বিধ্বস্ত এলাকা ঘিরে রেখেছে তদন্তকারী দল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে বিমানের বাম পাশের ইঞ্জিন ও পাখা বিকল হওয়ার কথা জানালেও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে বিমানটি অনিয়ন্ত্রিত গতিতে নিচে নেমে বিধ্বস্ত হয় বলে জানা গেছে। ইন্দোনেশিয়ায় 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বিধ্বস্ত ভবনগুলোতে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আচেহ প্রদেশের পিদি জায়া শহরে গেল বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গণমাধ্যম। শুক্রবার সকালে তৃতীয় দিনের মতো ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি এতে অংশ নেয় সেনাবাহিনী। তবে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব, সেই সঙ্গে দুর্যোগপূর্ণ ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বেগ পেতে হচ্ছে বলে জানায় উদ্ধারকারী দলের সদস্যরা। ভূমিকম্পে আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। ওই হাসপাতালে 130 জন ভর্তি আছেন। এদিকে ভূমিকম্পে ধসে পড়া একটি মসজিদের বাইরে শুক্রবার নিহতদের জন্য প্রার্থনা করেন সেখানকার বাসিন্দারা। সলমন দ্বীপপুঞ্জে স্থানীয় সময় শুক্রবার ভোরে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এ অবস্থায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 38 সেকেন্ড, এমনটাই জানা গেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, ভূমিকম্পটির ফলে সমুদ্রে সুনামির সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও সুনামি আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকে সেখানকার কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় গণমাধ্যম। বৃহস্পতিবার ফাউ লাভলারভিল মহাসড়কে বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় 40টির বেশি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। দুর্ঘটনার পর ওই সড়কটিতে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে সড়কটি বন্ধ করে দেওয়া হয়। যান চলাচলের জন্য কবে সড়কটি খুলে দেওয়া হবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে 6 তলা ভবন ধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় নানাক রামগুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের ভেতর থেকে 12 জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এন নরসিমহা রেড্ডি, রাজ্য পুলিশ প্রধান ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন। ভবনটি সম্প্রতি নির্মাণ করা হয় এবং ধসে পড়ার সময় সেখানে 5টি পরিবার অবস্থান করছিল। তারা ভবনটি নির্মাণ কাজে যুক্ত বলে জানায় কর্তৃপক্ষ। দুর্বল অবকাঠামো ও ভবন নির্মাণ আইন না মানার কারণে এটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বলিভিয়ার মধ্যাঞ্চলীয় কোচাবামায় যাত্রীবাহী বাস খাদে পড়ে 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 12 জন। স্থানীয় সময় বুধবার রাতে কোচাবাম্বা শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 7 জন নারী ও 6 জন পুরুষ রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি 200 মিটার গভীরে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। গন্তব্যস্থান কোচাবাম্বা থেকে 60 কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্যে 436 জন পুলিশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পেয়েছে দেশটির তদন্ত বিভাগ। অভিযুক্ত পুলিশ সদস্যরা অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে যৌন হয়রানি করত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরই মধ্যে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত বিভাগ। তথ্য সংগ্রহের পর দীর্ঘ তদন্ত করে এসব প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদনটি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। প্রতিবেদনে এমন তথ্য উঠে আসায় গভীর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুট। অভিযুক্তরা পুলিশ বিভাগে দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন না বলেও জানান তিনি। ৭৭ বছর বয়সে চলে গেলেন মার্কিন নভোচারী জন গ্লেন। যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার মারা যান তিনি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ওহাইওর স্টেট ইউনিভার্সিটির জেমস ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার অসুস্থতা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তিনি প্রথম আমেরিকান নভোচারী যিনি 1962 সালে স্পেস ক্যাপসুল ফ্রেন্ডশিপ 7-এ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। 1921 সালে জন্মগ্রহণকারী গ্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যোগ দেবার আগে তিনি পাইলট ছিলেন। জন ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন। 1974 সালে সিনেটর নির্বাচিত হন। 2011 সালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়। এছাড়াও বারাক ওবামা তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে ভূষিত করেছিলেন। ভারতের চেন্নাইয়ে একজন ঠিকাদারের বাসায় অভিযান চালিয়ে 90 কোটি রুপি ও 100 কেজি স্বর্ণ উদ্ধার করেছে আয়কর বিভাগ। এছাড়াও বৃহস্পতিবার চেন্নাই শহরের বিভিন্ন স্থানে 8টি আবাসিক ভবন থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। এসব অভিযানে নতুন নোটের 8 কোটি রুপি, বাতিল হওয়া 500 ও 1000 রুপির নোটের 65 কোটি অর্থ জব্দ করা হয়। উদ্ধারকৃত 100 কেজি সোনার আনুমানিক দাম 28 কোটি রুপি। ভারত সরকার সম্প্রতি 500 ও 1000 রুপির নোট বাতিল করার পর থেকে আয়কর বিভাগ দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে। ರೆಡ್ಡಿ ಶೇಖರ್ ರೆಡ್ಡಿ ಮತ್ತು ಏಜೆಂಟ್ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಿದ್ದ ಪ್ರೇಮ್ ಎಂಬುವರಿಗೆ ಸೇರಿದ ಸಂಪತ್ತು ಎಂದು ಐಟಿ ಅಧಿಕಾರಿಯೊಬ್ಬರು। তিরস্কারের পর পুরস্কার আর উপহারের বন্যায় আপ্লুত সৌদি প্রবাসী বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী নজরুল ইসলাম। রিয়াদে স্বর্ণের দোকানে অলংকারের দিকে তাকিয়ে থাকা ওই বাংলাদেশির ছবি তুলে ইন্টারনেটে অপমানসূচক মন্তব্যে মর্মাহত হন সৌদি আরবের মানুষ। এরপর নজরুলকে খুঁজে বের করে বিভিন্ন মূল্যবান জিনিস উপহার দিচ্ছেন। 14 বছরের প্রবাস জীবনে এরকম ঘটনার মুখোমুখি হবেন এমন কল্পনাও করেননি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের নজরুল ইসলাম। তার সঙ্গে কথা বলেছেন সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। 8 বছর ধরে রিয়াদের অভিজাত এলাকা সুক তাইয়েবা নামের মার্কেটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন নজরুল ইসলাম। কাজের সুবাদে স্বর্ণ মার্কেটের গলিতে প্রতিদিন কয়েকবার যাওয়া আসা করতে হয় তাকে। একদিন আনমনে দাঁড়িয়ে পড়েন স্বর্ণের দোকানের সামনে। এ সময় তার অজান্তেই এক ব্যক্তির ছবি তুলে উপহাসমূলক বক্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তবে আব্দুল্লাহ আল কাহতানি নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে সহযোগিতার আহ্বান জানান। এরপরেই যাকে নিয়ে এত উপহাস তার দিকেই সহানুভূতির ঢেউ উপচে পড়েছে। উপহারে চেয়ে গেছে তার চারপাশ। এরই মধ্যে তিনি পেয়েছেন বাংলাদেশে যাওয়ার রিটার্ন টিকিটও। আমি অনেক বছর ধরে তাকে চিনি। সে অনেক ভালো ও সহজ সরল, আর তার আমল আখলাখও ভালো। সেদিনের ঘটনায় আমিও অবাক হয়েছি। একজন এসে আমার দোকানে তাকে স্বর্ণ কিনে উপহার দিল। এছাড়া বিভিন্ন মিডিয়া থেকে লোকজন এসে তার ছবি তুলল। আমি লোকটির জন্য দোয়া করি। সে কখনো কাজে অবহেলা করত না। আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। তার পরিবারের জন্য আমরা কিছু সহযোগিতা করব। আমার সাথে আজকে 2 বছর ধরে কাজ করতেছে। উনি সৎ, খুব ভদ্রলোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চাই উনি আরো সম্মানজনক জায়গায় পৌঁছক। সময় সংবাদের কাছে নজরুল ইসলাম বলেন তিনি বুঝতে পারেননি যে ওই সময় তার ছবি তোলা হয়েছিল। আমার খুবই আনন্দ লাগতেছে, কিন্তু আমি সৌদি সরকারের কাছে সব সৌদির কাছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বিশেষ করে টুইটার ব্যবহারকারীরা সৌদি নাগরিকরা নজরুল ইসলামের কাছে উপহার পাঠানো অব্যাহত রেখেছেন। স্বর্ণের গহনার পাশাপাশি পেয়েছেন আইফোন 7 এবং একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। দুর্নীতির দায়ে পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই।
বিরোধী দলীয় নেতাকর্মীদের উল্লাস। মিয়ানমারে জাতিগত সংঘাত বন্ধে আলোচনা আয়োজনের আহ্বান ইন্দোনেশিয়ার। সূচিকে সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য পরিদর্শনের পরামর্শ জাতিসংঘের। পূর্ব আলেপ্পোয় অভিযান স্থগিত রাখার ঘোষণা রাশিয়ার। সংকট সমাধানে রুশ মার্কিন আলোচনা অব্যাহত। সিরিয়ায় আরো 300 সেনা মোতায়েনের ঘোষণা তুরস্কের। এবং পরবর্তী মার্কিন প্রশাসনে যুক্ত হলো আরো 2 বিতর্কিত নাম। শ্রমিক স্বার্থ বিরোধী পুলজারকে শ্রমমন্ত্রী ও স্কট প্রুইটকে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসাবে মনোনয়ন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।